প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু কচুরমুখী চিংড়ি মাছ রান্না করে দেখাবো। আজকের এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ মজা। যারা কচুরমুখী খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখুন, এই কচুরমুখী কিন্তু এরকম আস্তে আস্তে রান্না করলে কিন্তু খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। আর এরকম আস্তই রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু একদম ভেতরে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু উপরে এরকম আস্ত থাকবে। দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখুন, এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে কিন্তু কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি বড় সাইজের 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেশি পেঁয়াজ যেটাকে বলে, সেটা নিয়ে নিয়েছি, আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো যেহেতু কচু জাতীয় জিনিস, এই ধরনের তরকারিতে কিন্তু একটু মরিচের পরিমাণটা একটু চড়া হলে খেতে কিন্তু ভালো লাগে। তো যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। তো দেখুন, পেঁয়াজের কালারটা যখন এরকম লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে একটু মশলা দিব। তো মশলাটা হচ্ছে, দেখুন এখানে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিব, পেঁয়াজ বলছি, এখানে রসুন বাটা দিব। আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। তো আদার পরিমাণটা আমি বলছি, এখানে হাফ চা চামচের মতো আদা বাটা হবে, আর 1 টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা দিয়ে কিন্তু রান্না করতে হবে, আর কিছু এখানে দিব না। তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, আর সামান্য একটু পানিটা দিয়ে মশলাটাকে কিন্তু এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই মশলাটা কষাতে কষাতে এখন লবণ হলুদটা এখানে দিয়ে দিব। তো আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। তো চিংড়ি মাছটা কিন্তু আমি এখানে মানে ছোট চিংড়ি মাছের মাছই নিয়েছি, কিন্তু সাইজ একটু বড়। তো মাছটা কিন্তু আমি মানে উপরে যে চিংড়ি মাছের শুকলাটা থাকে সেটা কিন্তু ছেলে ফেলে দিয়েছি। তো দেখুন, এখন লবণ হলুদটা দিয়ে দিয়েছি। লবণ হলুদটা দেওয়ার পরে তারপরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিব। তো চিংড়ি মাছটা যদি আপনারা চান তো এটা খোসাসহ, উপরের যে খোসাটা থাকে সেটা সহ দিতে পারেন। তো আমি একটু খোসাটা ফেলে দিয়েছি, যেহেতু মাছটা একটু সাইজে বড় বড় আছে, তা মানে খোসাটা রাখতে গেলে একটু খোসাটা মোটা মোটা হয়ে যায়, যার জন্য আমার কাছে মনে হলো যে এভাবে দিলেই কিন্তু আমার কাছে ঠিক আছে, যার জন্য আমি এভাবে দিয়েছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা খোসা সহ দিতে পারেন। তো দেখুন, চিংড়ি মাছটাকে দিয়ে এখন মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে কিন্তু মশলাটা বোঝাই যায়, আসলে মশলাটা কিন্তু একটু দলা দলা পেকে আসে, তেলটা সাইড থেকে ছেড়ে দেয়। বুঝতেই পারছেন যে কিভাবে। দেখুন, এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। তো এই যে যতটুকু পানি দিয়েছি, এই পানিটার ভেতরে কিন্তু আমি কচুরমুখীগুলো এখানে কষিয়ে নিতে হবে। তো আমি এখন কচুরমুখীগুলো দিয়ে দিব। কচুরমুখীগুলো দেখুন আমি এইভাবে আস্তে আস্তে রেখেছি, এটা দেখতে কিন্তু ভালো লাগে, আর এটা খেতেও কিন্তু ভালো লাগে। অনেকে মনে করেন যে এটা ভিতরে হয়তো সেদ্ধ হবে না, দেখবেন এটা কত সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আমি আপনাদের দেখিয়ে দেব। আর এটা কিন্তু এভাবে রান্না করলে কচুরমুখীটা খেতে অনেক মজা লাগে। অনেকে আছেন দেখুন কচুরমুখী তরকারিটা খেতে পছন্দ করেন না, কারণ এই কচুরমুখীটা একটু পিছলা পিছলা টাইপের হয়, মানে একটু নালা নালা টাইপের হয়। অনেকে কিন্তু এই জিনিসটা পছন্দ করেন না, যার জন্য খেতেও ভালো লাগে না তাদের কাছে। তবে এই তরকারিটা কিন্তু খেতে আসলে অসাধারণ লাগে, যদি আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করে খান। তো দেখবেন এই যে কচুরমুখীটা এভাবে আস্ত রেখে দিবেন, এটা কিন্তু পিছলা পিছলা ভাবটা খুবই কম হবে। তরকারিটা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে তরকারিটা রান্না করছি, তত দেখুন আমি কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু ঝোল হিসেবে পানিটা দিয়ে দিয়েছি, আর একটু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু কচুরমুখীটা সেদ্ধ হবে। আর এভাবে পানির পরিমাণটা দিয়ে কচুরমুখীটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে চুলাটা দিয়ে আপনার জালটা মাঝারি আঁচে দিয়ে কিন্তু তরকারিটা রান্না করবেন। আর মাঝারি আঁচে দিয়ে যখন জাল করবেন দেখবেন আস্তে আস্তে কচুরমুখীটা একদম মোমের মতো গলে যাবে। তো দেখুন কচুরমুখীটা আস্তে আস্তে কিন্তু জাল হতে হতে তরকারির ঝোলটা কিন্তু ঘন হয়ে আসছে, এবং দেখুন পিছলা পিছলা যে ভাবটা, এটা কিন্তু তরকারিতে দেখা যাচ্ছে না। তার মানে এই কচুরমুখীটা এরকম আস্ত থাকবে। দেখুন কিভাবে গলে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু রান্নাটা করলে পিছলা পিছলা ভাবটা একটু কম আসবে, আর এটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখুন কচুরমুখীটা আস্ত রাখার ফলেও দেখুন কচুরমুখীটা কত সুন্দর গলে গিয়েছে।
তো এটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। আর এই তরকারিতে দেখুন কিভাবে সেদ্ধটাও হয়ে গিয়েছে। আর এই তরকারিতে কিন্তু ঝোলটা একটু ঢিলা ঢিলা রাখতে হয়, কারণ এটা যত ঠান্ডা হয় তত কিন্তু ঝোলটা ঘন হয়ে তরকারিটা একটু টাইট টাইট ভাব হয়ে আসে। তো দেখুন তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। তো এই মুহূর্তে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটাই সফট হয়েছে এবং দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, তরকারিটা কিন্তু খেতেও অসম্ভব মজা লেগেছে। যদি এভাবে রান্না করতে পারেন তো খেয়ে দেখবেন কতটাই সুন্দর লাগবে তরকারিটা। বন্ধুরা, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই তো পাচ্ছেন একটা কচুরমুখী কিন্তু ভাঙিনি, গলেও যায়নি, অথচ আস্ত আছে, অথচ এটার ভেতরে কিন্তু খুবই সুন্দরভাবে একদম নরম হয়ে গিয়েছে। বন্ধুরা, এইভাবেই কচুরমুখীটা রান্না করে খেয়ে দেখবেন বাসায় কতটাই মজা লাগবে। তো সবশেষে আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব, এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।